হ্যালো গাইস, একটা নতুন এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। গাইস, ভিডিওটা শুরু হওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি 18 বছরের নিশ্চয়ই কেউ হয়ে থাকো তাহলে ভাই ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যাও। আর যদি তোমার বয়স 18 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারো। ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, কিন্তু ছোট্ট করে সেটা সাবস্ক্রাইব করে দিও। এই মুভিতে তোমরা দেখতে পাবে একটা সাধারণ পরিবারের সাদা সিধে নর্মাল মেয়ে চাকরি খোঁজার আশায় শহরে চলে আসে। শহরে আসার পর এক রাতে 3বার রেপ করে, তাও 3জন ব্যক্তি 3 জায়গায়, মানে আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা জায়গায় 3বার তার রেপ হয়। তারপরে সেই জায়গা থেকে মেয়েটা কি করে রিকভারি করে ঘুরে দাঁড়িয়ে তার প্রতিশোধ নেয়, তোমরা কিন্তু এই মুভিতে সেটাই দেখতে পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। চলো আজকের এক্সপ্লেনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা 4 চাকা করে একটা মেয়েকে কিডন্যাপ করে আনা হয়। তারপর তার সাথে সেই ব্যক্তি মানে সেই ড্রাইভার ইন্টিমেন্ট হয়, এবং বাথরুমে যখন করতে গিয়েছিল মানে বাইরে থেকে ঘুরে এসে আর একবার ইন্টিমেন্ট হওয়ার কথা তাকে বলে তাকে গাড়িতে বেঁধে রেখে সে যখনই বাইরে যায় তখনই তার লিঙ্গটা সেখানে কেটে ফেলে দেওয়া হয়। দেখানো হয় একটা মেয়ে এই কাজটা করেছে। তারপরে অফিসার বিক্রমকে দেখানো হয়। বিক্রম যখনই সকালবেলা গাড়িতে করে তার ডিউটিতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার কাছে ফোন আসে যে একটা জায়গায় মার্ডার হয়েছে। বিক্রম সেই স্পটে গিয়ে পৌঁছে দেখতে পায় যে ছেলেটা মার্ডার হয়েছে সে ছিল একটা 4 চাকার ড্রাইভার। সেই ছেলেটার সাথে প্রথমত রেপ হয়, তারপরে তাকে খুন করা হয় নৃশংসভাবে। এটা শুনলে অবাক হয়ে যাচ্ছে অনেকেই, কিন্তু ছেলেটার সাথেই রেপ হয়েছে। অফিসার বিক্রম এই ধরনের কেসই প্রথমবার দেখলো, যে কিনা ও জানে যে মেয়েদের সাথেই রেপ ঘটনা ঘটে ধর্ষণের, কিন্তু এই প্রথম ফার্স্ট টাইম তার হাতে এমন কোনো কেস আসলো সেখানে দেখতে পাচ্ছে যে ছেলেরাই রেপ হয়েছে, তারপরে তাকে মেরেও দেওয়া হয়েছে। তারপরে সেখান থেকে সিন চলে যায় একটা পাগলকে দেখানো হয়, যে কিনা সে কাগজ গুড়াতো। সে কাগজ গুড়াতে গুড়াতে একটা বডি দেখতে পেয়ে সে চিল্লালে সেখানে পুলিশকে ইনফর্ম করলে আবারও বিক্রম অফিসার সেই জায়গাটায় আসে। সেই জায়গাটায় এসে দেখতে পায় যে একটা মেয়ে এসেছিল, মেয়েটার সাথেও সেম কেস। মেয়েটার সাথে প্রথমে রেপ করা হয়, তারপরে মেয়েটাকে নৃশংসভাবে শুট করে মেরে ওখানে ফেলে দেওয়া হয়। শহরে যখন একের পর এক রেপ করে খুন করে দেওয়ার ঘটনা বাড়তেই রয়েছে, অফিসার বিক্রম ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেছিল। অফিসার বিক্রম তার সহকর্মীকে বলে এটা কোনো সাইকো কিলারের কাজ, যে কিনা একই প্যাটার্নে একইভাবে পরপর খুন করে চলেছে। অফিসার বিক্রম যখন ডিউটি সেরে রাত্রেবেলা বাড়িতে ফিরলো, সবে ড্রিঙ্ক করতে করতে টিভিটা চালিয়েছিল, সেই সময় নিউজ এসে দেখতে পায় আবারও একই প্যাটার্নে একইভাবে খুন করা হয়েছিল এক পুলিশ কর্মীকে। তারপরে সে সেখানে তার সহকর্মীর ফোন আসে, সেখানে দেখানো হয় যে স্যার আপনি টিভি খুলে দেখেছেন যে একইভাবে আবারও একটা খুন হয়েছে, সেটা আবার আমাদের কোন একটা ডিপার্টমেন্টের পুলিশ কর্মীর সাথে। তারপরে সিন সেখান থেকে চলে যায় একটা গার্ডকে দেখানো হয়, যে কিনা হাউস পার বাড়ি চৌকি দিত। সেই গার্ডকে দেখানো হয়, সেই গার্ড যখন রাত্রেবেলা তার রুমের দিকে যাচ্ছিল, একটা ভয়ঙ্কর আওয়াজ পেয়ে তার মালিকের রুমের দিকে গিয়ে দেখতে পায় তার মালিক নৃশংসভাবে খুন হয়েছিল। গার্ডটার নাম ছিল গোলু। গার্ড তখনই সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করলে আবারও সেই জায়গায় পুলিশ বিক্রম চলে আসে, আবারও একই প্যাটার্ন একই স্টেপে আবারও একটা খুন। এই জায়গায় পুলিশ কর্মী তো কিছুই বুঝতে পারছিল না যে কি এই ধরনের কাজ করতে পারে। শহরে 4-4টে খুন একই প্যাটার্ন একইভাবে হয়ে চলেছে। গুল্লুকে ভুলভাল ভাবে জিজ্ঞাসা করতেই থাকে যে এই ছুরিটা এই খুনটা তুই করেছিস, এটা তুই চুরি করার জন্য করেছিস, কিন্তু পুলিশ অফিসার বিক্রম বলে এটা এর কাজই না, এটা করেছে কোন একটা সাইকো কিলার, যে কিনা একই প্যাটার্নে শহরে 4-4টে খুন করেছে। তারপরে সেইখান থেকে সিন দেখানো হয় একটা বাস স্ট্যান্ডের, যেখানে ঈশা বলে একটা গ্রামের মেয়ে শহরে এসেছিল কিছু চাকরি করে দুমুঠো ভাত উপার্জন করার জন্য, পরিবারের মুখে তুলে দেওয়ার জন্য, কিন্তু সেইখানে সে থতমত খায়, বিভিন্ন দিকে তাকাতে থাকে, কারণ একটা গ্রামের মেয়ে যখন ফার্স্ট টাইম শহরে আসে তার মাথায় তো কিছুই ঢোকে না। তারপরে সেখানে একটা 4 চাকাতে করে শালু বলে একটা মেয়ে আসে, যে কিলো তার ঈশার বন্ধু ছিল। তো সেখান থেকে ঈশাকে পিক আপ করে নিয়ে তার হোস্টেলে নিয়ে যায়, মানে শালু ঈশা এরা সব কলেজ ফ্রেন্ড ছিল। ঈশা শালুর কাছে এসেছিল তার ধরে যদি কোনো একটা চাকরি হয়, তার পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়া যায়, সেই জন্য সে শহরে এসেছিল ঈশার কাছে। কিন্তু ঈশার কাছে আসার পর সে বুঝতে পারে যে সম্পূর্ণ আলাদা। ঈশা তাকে তো রুমে নিয়ে আসার পর তার টিমমেটদের সাথে তার পরিচয় করিয়ে দেয়, যে এর নাম সুইটি, এর নাম মিনা, আর এর নাম এই। সবকিছু করে দেওয়ার পর যখন দিন শেষে রাত হয়, রাত 8টার সময় শালু তাদের টিমমেট যারা ছিল সবাই ড্রেস করে রেডি হয়ে যায়, আর তখন ঈশাকে বলে যে ঈশা এই ড্রেসটা তুই পরে নে, আমাদের পার্টিতে যেতে হবে। বলে এত রাত্রেবেলা পার্টি? দেখো একটা গ্রামের মেয়ের কাছে রাত 8টা মানে অনেক। তারপর তাকে জোর করে সেখান থেকে পার্টিতে নিয়ে যাওয়া হয়। পার্টিতে যাওয়ার পর সেখানে ড্রিঙ্ক ফিঙ্ক হতেই থাকে, আর সেই পার্টিটা দিয়েছিল রনি নামের একটা ছেলে, যে কিনা তার বাবার অকাত টাকা আছে, আর তারা একটা ব্যবসা করতে একচল। শালু তার টিম যতগুলো ছিল তারা ছিল দেহ ব্যবসায়ী। শালু ঈশাকে বলে যে আরে ভাই আমাদের ইনকামটা তো রাত্রেবেলায়, আমরা কেউ কেউ রাত্রেবেলা 20,000ও কামাই, কেউ কেউ 15,000ও কামাই, কেউ কেউ 10,000ও কামাই। কিন্তু এ কথাটা ঈশার মাথায় একদমই আসেনি, কারণ সে এই সম্বন্ধে তার কোনো নলেজে ছিল না। তারপর সেই পার্টিতে রনির সাথে ঈশার পরিচয় হয়। শালু পরিচয় করিয়ে দেয় যেটা আমার বান্ধবী, কলেজ ফ্রেন্ড। তো সেইখানে তার যে শালুর যে বান্ধবীরা ছিল সুইটি, সেখানে ঈশাকে জোর করে কিছু ড্রিঙ্ক করিয়ে দেয়, আর ঈশার ফার্স্ট টাইম ছিল, সে কারণে সে খেতে খেতে ওভারলোড খেয়ে ফেললে সবাই যখন আনন্দ করছিল, ঈশা তখন ওই ক্লাবের মধ্যে এক সাইডে গিয়ে সে তখন শুয়ে পড়েছিল, কারণ তার শরীরটা টানছিল না। পার্টির শেষে যখন রনির চোখে ঈশা পড়ে, তখনই শালুকে বলে দেখ এ তো ভালো ঘরের মেয়ে দেখে বলে মনে হয়, একে এখানে নিয়ে এসেছিস এইসব জায়গায়, নেক্সট টাইম আর আনবি না। তারপরেই রনি গাড়িতে করে ঈশাকে তার বান্ধবীর ঘরেতে মানে শালুর রুমে ছেড়ে দিয়ে যায়। পরের দিন সকালবেলা ঈশা উঠে
ঈশাকে তখন শালু বলে যে দেখ কালকে তুই এতই বাজে অবস্থা করে ফেলেছিলিস, এমনকি রনি তোর বাড়িতে ছেড়ে দিয়ে গেছে আর তুই তার গাড়িতে বমি পর্যন্ত করে দিস। তখনই ঈশা বলে যে দেখ আমি তো লাইফে ফার্স্ট টাইম খেয়েছি, আমি তো জানি না, তুই আমাকে এই পর্যন্ত ক্ষমা করে দে, আর তুই পারলে আমাকে একটা হেল্প কর, আমার এই শহরে কোনো একটা চাকরি জোগাড় করে দে যেখান থেকে আমি আমার বাড়ির লোকের মুখের দুমুঠো ভাত তুলে দিতে পারবো। তখনই শালু বলে তো চিন্তা করতে হবে না, আমি কোনো একটা ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে শালু ঈশাকে একটা অ্যাড্রেস দেয় যে জায়গাটা তার ইন্টারভিউ ছিল। ঈশা সেই জায়গাটায় গেলে তাকে ইন্টারভিউর জন্য ডাকতে হলে সেখানে তাকে সই করানো হয় একটা পেপারে, সেটা ছিল তার জয়নিং লেটার। মানে শালু যার নাম করে সেই জায়গাটায় ইন্টারভিউ দিতে গেছিল তার নাম ছিল রনি, আর ওই কোম্পানিটা ছিল রনির বাবারই, সেই জন্য তাকে কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি, ডিরেক্ট ওই কোম্পানিতে জয়নিং করেই নেওয়া হয়, তাকে ওয়েলকাম লেটারে সই করে নেওয়া হয়। তারপর সে সেখান থেকে আনন্দ পেতে পেতে ঈশা সেখান থেকে তো নিচে নেমে আসলো, তারপরে রিক্সার জন্য ওয়েট করতে থাকে কিন্তু কোনো রিক্সা আর পায় না। তারপরে কিছুক্ষণের মধ্যে তার সামনে রনি তার গাড়িটা নিয়ে আসে, বলে তুমি যদি চাও তো আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিতে পারি। আরে ভেবে নাও এটা তোমার আমি বন্ধু হিসেবেই উপকার করছি, তো তোমাকে আমাকে একটা থ্যাঙ্কস বলা উচিত ছিল, কালকে তুমি যে বাড়াবাড়ি করেছো করার পরও আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। সে গ্রামের মেয়ে অত কিছু বোঝে না, কোনো কিছু তার কথা রিপ্লাই করে না, চুপচাপ থাকে। তারপরে সে যখন তার গাড়িতে ওঠে বলে শালুই বলেছিল বলে কিন্তু আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি, আর তোমাকে অভিনন্দন যে তুমি চাকরিটা পেয়ে গেছো। বলে রনি তাকে একটা চকলেট মিষ্টি খাওয়ায়, বলে মিষ্টি মুখ করতে পারো, তোমার চাকরিটা হয়ে গেছে। বলে তুমি যে কোম্পানিতে চাকরি করছো সেটা আমার বাবার কোম্পানি, আর তুমি আমার রেফারেন্সে গেছো বলে তোমার কোনো ইন্টারভিউ নেয়নি। তারপরে আমরা দেখতে পাই ওই চকলেটটা খাওয়ার পর ঈশার মাথাটা ঘুরে যায়, সেখানে সে নেশাগ্রস্ত মতো হয়ে পড়ে। তারপর সেখান থেকে তাকে কিডন্যাপ করে রনি তার রুমে নিয়ে চলে আসে। রনি ছেলেটা ছিল এমনই যে কিনা ভিন্ন ভিন্ন মেয়ের সাথে ওঠা বসা করতো, তাদের সাথে ইন্টিমেট হওয়ার পর তাদেরকে ছেড়ে দিত। রনি সেইখানটায় ঈশার সাথেও সেটা করতে চলেছে, কিন্তু ঈশা তাকে মারধরও করে, সে নেশাগ্রস্ত হয়েছিল। কিন্তু রনি আস্তে আস্তে ঈশাকে সব বলে যে তোমাকে আমার কাছে আনার জন্য আমার কাছ থেকে শালু নগদ 15,000 টাকা নিয়েছে, আর তোমাকে আমি পেয়েছি তুমি ছিলে ফুল ভার্জিন আর সেই টপ, যে কারণে আমি তোমার পিছনে এত সময় দিয়েছি, এত টাকা উড়িয়েছি। তো আর 5 জনের সাথে যেটাই করেছি আজকেরও আমি তোমার সাথে সেটাই করতে চলেছি। তারপরে সেখানে ঈশার সাথে জোর করে রনি ইন্টিমেট হয়। তারপরে সেখান থেকে দেখতে পাই ঈশা কোনো রকম ভাবে ওখান থেকে উঠে তার ড্রেসটা নিয়ে সেখান থেকে সে বাইরে বেরিয়ে আসে। তারপরে বেরিয়ে এসে যখন রাস্তার কোনো পায় না, তখন একটা বাস স্ট্যান্ডে সে যখন রাত্রেবেলা তখন বসেছিল, রাত্রেবেলা যখন বাস স্ট্যান্ডে সে বসেছিল ছেঁড়া জামা কাপড় পরে, তখনই একটা 4 চাকা গাড়ি এসে ঈশার সামনে দাঁড়ায়। ঈশাকে সেই জায়গাটা দেখার পর একটু হলেও ভয় পেয়ে যায়, কারণ সেই 4 চাকা ড্রাইভারটা অলরেডি নেশাগ্রস্ত ভাবে ছিল। কিন্তু সেইখান থেকে ঈশা যখন লুকিয়ে গিয়েছিল, সেই 4 চাকা ড্রাইভারটা গাড়ি থেকে নেমে তার গালে চেপে তাকে মারধর করে গলা টিপে গাড়িতে তোলে। তারপর সেখান থেকে তাকে একটা ফাঁকা নির্জন জায়গায় গিয়ে আবারও তার সাথে ইন্টিমেট হয়, কারণ ঈশা আগে কষ্ট পেয়েছিল, তারপরেও তার ফার্স্ট টাইম, তারপরে আবারও কষ্ট পেয়েছে। তো সেখান থেকে সে কোনো রকম ভাবে তাকে ফেলে দিলে সেখান থেকে সে আস্তে আস্তে আবারও উঠে দাঁড়িয়ে নিজেকে পালানোর জন্য ছুটতে থাকে। তারপর ঈশা এমন একটা জায়গায় এসে পড়ে যেখানে দেখতে পায় সামনে পুলিশ বলে লেখা ছিল। সে ভেবেছিল হয়তো সামনে একটা পুলিশ স্টেশন আছে, এখানে গিয়ে আমি কমপ্লেন করলে রনির নামে আর ওই ড্রাইভারের নামে হয়তো আমি কোনো বিচার পাবো। কিন্তু সেইখানটায় গিয়ে সে কমপ্লেন করতে গিয়েছিল যে পুলিশ কর্মীর সাথে, সেখানে কেউ ছিল না, সেটা ছিল অ্যাকচুয়াল পুলিশ ক্যাম্প, আর সেই ক্যাম্পের মধ্যে ছিল একটাই পুলিশ কর্মী, আর সেও ছিল অসৎ। তো সেইখানে বৃষ্টি হয়, সে যখন তার কাছে গিয়ে বলছিল আর পুলিশ কর্মীটা তার কথাটা না শুনে তার সাথে আবারও ইন্টিমেট হয়। তারপর সেখান থেকে তাকে ফেলে দিয়ে বলে তোদের মতন মেয়েরা এইসবই করে বেড়ায়, বড় বড় লোকেদের ফাঁসায়। সেইখান থেকে ঈশা কষ্ট পেয়ে সারা রাত ঘুরে ঘুরে কাটায়, এমনকি তার পরের দিনে এক মুঠো খাওয়ার জন্য তার কাছে হাত পাতে, কিন্তু কারোর কাছ থেকে কোনো সাহায্য পায় না। এইভাবে ঈশার কয়েকটা দিন কেটে যায়। তারপরে একদিন রাত্রেবেলা ঈশা যখন পাগলের অবস্থায় রাস্তায় ঘুরছিল, সে দেখতে পেল একটা মেয়ে ভালো ড্রেস পরে দাঁড়িয়ে আছে, তার সামনে একটা গাড়ি আসে, তাদের মধ্যে কিছু টাকার রফা হয়। তারপর মেয়েটি ছেলেটির গাড়ি করে উঠে চলে যায়। একটা রাতের জন্য মেয়েটি কয়েক হাজার টাকা কামিয়ে ফেলে, সেইটা সে লক্ষ্য করে তার মাইন্ড চেঞ্জ হয়ে যায়। তারপরে সেই জায়গাটা একটা অটো ড্রাইভার আছে, ঈশাকে ইশারা করে বলে 200 দিলে কি যাবে? তারপরে ঈশা তার কথায় রাজি হয়ে তার সাথে চলে যায়। মাত্র 200 টাকাতে তার স্টার্টিং হয়। তারপরে ঈশা এক এক করে সেটা লাখে নিয়ে যায়। এমনকি ঈশা একটা মন্ত্রীকে ফটিয়ে রেখেছিল, সেই মন্ত্রীর সাথে তার ইন্টিমেট হওয়ার জন্য সে মন্ত্রীর কাছ থেকে লাখ লাখ টাকা পেত। এমনকি লাস্টবার সেই মন্ত্রীর কাছ থেকে সে একটা বাড়ি পর্যন্ত গিয়ে পায়। মন্ত্রীর কাছ থেকে ঈশা যখন তার বাড়িটা পাওয়া হয়ে গেছিল, তারপরে আমরা দেখতে পাই ঈশা কল করে কোনো একটা সার্জারি ডাক্তারের সাথে কথা বলছিল, কোনো একটা অপারেশনের ব্যাপারে। তারপরে সে সেই হসপিটালে যায়, সেই ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে। তারপর তার রিপোর্ট সবকিছু ঠিকঠাক থাকায় তাকে অপারেশন করতে দেখা যায়। সে জেন্ডার চেঞ্জ করার জন্য সার্জারি করেছিল, সার্জারি করে সে তার জেন্ডারটাকে চেঞ্জ করে নিয়েছিল, ফিমেল থেকে মেল করে নিয়েছিল। তারপরে আমরা দেখতে পাই সেখানে সে বেশ কয়েকদিন হসপিটালে কাটানোর পর সুস্থ হয়ে ওঠে। ঈশা হসপিটাল থেকে সুস্থ হয়ে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পর তার গেট আপটা পুরো চেঞ্জ হয়ে যায়। ঠিক মতো টাইম বাই টাইম খেতো, জিমে যেত, সবকিছু করতো। তারপরে তাকে আমরা দেখতে পাই তাকে কল করে সে রনির খোঁজ নেয় যে রনির পরিস্থিতি এখন কেমন। তারপরে সিনটা চলে যায় রনির কাছে, যে কিনা আবারও রনি কোনো একটা ভার্জিন ভালো পরিবারের মেয়ের সাথে প্রেম করছিল, তার সাথে সেম একই কাজ করে। এমনকি
মেয়েটা যখন রনির পিছন থেকে এসে জড়িয়ে ধরে বলে যেটা আমার ফার্স্ট টাইম আর আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তারপরে মেয়েটা খেয়াল করে দেখতে পেলো যে রনির সেই গোপন জায়গা যেখানে প্রত্যেকের সাথে ইন্টিমেট হওয়ার পর অন্ত্রবাস নিয়ে সে একটা আলমারিতে সাজিয়ে রেখেছে। আর রনি তখন ইশারা করে পড়েছিল চলে যা, তোর মতন অনেক গেল এলো। তারপর মেয়েটা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তারপর সিন আমরা দেখতে পাই ঈশা সেই নাইট ক্লাবে যায় যেখানে রনি তার সাথে প্রথম মিট করেছিল, সেখানে রনিও যায়। তারপর রনি ঈশাকে দেখার পর ক্রাশ খেয়ে যায়। তারপর সে তার পিছনে পড়ে। ঈশা সেখানে তার নাম্বারটা দিয়ে বলে অবশ্যই কল করো, আমি তোমার কাছে চলে আসবো। মানে ঈশাকে টোটালি চেনা যাচ্ছিল না। তারপরে তার বাংলো বাড়িতে মানে রনির বাংলো বাড়িতে ঈশা আসে। ঈশা সেইখানে এসেছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য, অ্যাকচুয়াল তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য না। আর রনি এটা জানতো না যে ঈশা অলরেডি জেন্ডার চেঞ্জ করেছে, মানে সে কিন্তু সার্জারি করে এসছে তার জেন্ডার। তাকে মারধর করে, চোখ ফোক বেঁধে মারধর করলে সে তাকে জিজ্ঞাসা করে তুমি কে? তখন ঈশা বলে আমি হলাম ঈশা, যাকে কিনা তুমি এইখানটায় তুমি জোর করে ইন্টিমেট করেছিলে। আমিও বলেছিলাম আমার কষ্ট হয়েছিল ছেড়ে দাও, কিন্তু তুমি সেদিন শোনোনি। আজকে সেই কাজটা আমি তোমার সাথে করতে চলেছি। মানে ভাই বুঝতে পারছো, জেন্ডার চেঞ্জ করে ফিমেল থেকে মেল হয়েছে, আর এ মেল আর ওদিকে রনিও মেল। সেক্ষেত্রে এ ওর সাথে এখন ইন্টিমেট হতে চলেছে। সেইখানে জোর করে রনির সাথে ইন্টিমেট হয় ঈশা। ইন্টিমেট হওয়ার পরে তাকে রক্তাক্ত অবস্থা করে ফেলে তার উপরে ফায়ারিং করে তাকে মেরে দেয়। তাকে মেরে দেওয়ার সময় বলে জানো আমার সাথে যে যে অন্যায় করেছে, এমনকি শালু যে ট্যাক্সি ড্রাইভার ছিল সে, এমনকি পুলিশ কর্মী, প্রত্যেকেই কিন্তু সাজা পেয়েছে, শুধু ভেবো না তুমি সাজা পেয়েছো। তারপরে সেখান থেকে সিন চলে যায় একটা নাইট ক্লাব দেখানো হয়, সেখানে মনে আছে যে এক রাতের জন্য 25,000 টাকা, যদি যেতে চাও তো চলে এসো। রেস্ট মানে হোটেলের বাইরে ব্ল্যাক কালারের গাড়ি দাঁড় করানো আছে। তো সেখানে দেখানো হয় যে ঈশা একটা ছেলেকে দিয়ে কল করিয়েছিল, তাকে কিছু টাকা দিয়ে কল শালিনী যে বন্ধু ছিল তাকে ডেকে নেয়। তো ডেকে নেওয়ার পর সে যখন তার গাড়িতে এসে বসে আর এর ড্রাইভারে বেসে থাকায় এ তাকে সেখানে শুট করে মেরে দেয়। এর সাথে সিম্পলি ব্যবহার করেছিল। সেই ট্যাক্সি ড্রাইভারটার সাথে কি করেছিল সেম প্রসেসে রাস্তায় একদিন দাঁড়িয়েছিল, ট্যাক্সি ড্রাইভারটা এসেছিল, আবারও বলে যাবে, সে বলেছিল ঈশা বলেছিল হ্যাঁ যাবো। ঈশার জেন্ডার চেঞ্জ করা ছিল বলেই এক এক করে প্রতিশোধ নিতে চেয়েছিল, মানে জেন্ডার অ্যাকচুয়াল চেঞ্জ করার ঈশার কারণ ছিল প্রতিশোধটা নেওয়ার জন্য। তারপর সেই ট্যাক্সি ড্রাইভার আবারও যেখানে তার সাথে ইন্টিমেট হয়েছিল সেই ফাঁকা জায়গা নিয়ে গেলে, সেখানে তো ট্যাক্সি ড্রাইভার ইন্টিমেট এর সাথে করতে পারিনি, ঈশাই ট্যাক্সি ড্রাইভারের সাথে ইন্টিমেট করে তাকে সেখানে মেরে দেয় আর তার সে গল্পটাও শুনিয়ে দেয়। লাস্ট একজনই বাকি ছিল, সে ছিল পুলিশ কর্মী। সে একদিন রাস্তায় ঘুরছিল আর পুলিশ কর্মী এসে বলে কি যাবে তো? আর ঈশা তখন ইশারা করে বলে হ্যাঁ যাবো। তারপর পুলিশ কর্মীর বলে এখানে তো ফাঁকা জায়গা নেই, কোথায় যাব? সে বলে আমি তোমাকে একটা ফাঁকা জায়গায় ভালো জায়গায় নিয়ে যাচ্ছি বলে পুলিশ কর্মী তার যে এরিয়া ছিল সেই এরিয়ার মধ্যে একটা ভাঙাচুরো বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে একইভাবে একই প্যাটার্নে আবারও তার সাথে সেই ইন্টিমেট হয় ঈশা। হওয়ার পর তাকে আবার শুট করে সেখানে মেরে দেয়। সেই সব গল্পগুলো সবগুলো রনির কাছে করছিল আর রনিকে তার যে রাগ ছিল সেই রাগে তার উপর 2-4টে ফায়ারিংও করে দেয়। তারপর সেখান থেকে সিন দেখানো হয়। তারপরের সিনে পুলিশ কর্মী বিক্রমকে দেখানো হয় যে এই কেসটা হ্যান্ডেল করছিল। তার কাছে তার বান্ধবীরা এসে কমপ্লেন করতে থাকে যে আমাদের বান্ধবীকে খুঁজে পাচ্ছি না, মানে শালিনীর কথা বলছে। টোটাল কজন থাকতে? সে তখন বলে আমরা টোটাল 4 জন থাকতাম, একজন নতুন বাইরের থেকে এসেছিল, তাকে নিয়ে 5 জন। পরে তার ছবিটা দেখতে পারি, সেই ছবিটা যখন দেখে সেখানে দেখতে পাই ঈশার ছবি আছে, সেখানে রনির ছবি আছে, সেখানে শালিনীর ছবি আছে, এদের 3 জনের ছবি আছে। মানে তাদের গ্রুপ ছবিটা দেখে পুলিশ কর্মী একটু হলেও বুঝতে পারছিল যে এটা হয়তো ওই ঈশারই কাজ, কিন্তু তার হাতে কোনো প্রুফই ছিল না। তারপরে সেখান থেকে দেখানো হয় যে প্রথমে যে সিনটা আমরা দেখেছিলাম যে গাড়ি এসেছিল একটা ফাঁকা জায়গায়, যেখানে একটা ট্যাক্সি ড্রাইভার একটা সাধারণ পরিবারের মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছিল আর বাইরে যাওয়ার পর তার লিঙ্গটা কেটে ফেলে দেওয়া হয়। তো সেই জায়গাটা দেখানো হয় যে পুলিশ কর্মী বিক্রম সেই জায়গাটায় যায়, সেই লিঙ্গ কেটে ফেলে দেওয়া সেই মানুষটার কাছে গিয়ে সেখানে কোয়ারি করতে থাকে। তারপরে সে বলে যে পাপ যে করবে পাপের শাস্তি সে পাবে, এ পাপ করেছিল তাই এর শাস্তি পেয়েছে। তারপরে নিউজ চ্যানেল আসলে নিউজ চ্যানেলকে যে এই কাজগুলো করছো একে একে মারছো তাকে বলছে তুমি কিন্তু পুলিশের কাছে ধরা দিয়ে দাও। নিউজের সামনে বিক্রম একটু মিথ্যে কথা বলে। তারপরে দেখানো হয় ঈশা বাড়িতে বসে সেই জিনিসগুলো দেখছিল, মানে সে খবরে নিউজে দেখছিল যে বিক্রম এভাবে বলছে। তখন ঈশা বলে আরে স্যার আমার কি ধরবে, না আমি ছেলে না আমি মেয়ে, আমি তো মাঝখানেই দাঁড়িয়ে আছি, তাহলে আমার ধরার কোনো প্রশংসা। তারপরে দেখানো হয় বিক্রম তার নতুন একটা বাংলো বাড়ি নিয়েছিল, তার গাড়িটা নিয়ে আসে, সেইখানে মর্নিং ওয়াক করতে আসছিল ঈশা। ঈশা বলে স্যার ভালো আছেন, আপনাকে দেখেছিলাম খবরে, আপনি কি করে জানলেন? বলে আমি খবরে দেখেছি। এই কথা বলে ঈশা আবার মর্নিং ওয়াক করতে করতে চলে যায়। আর এইখানেই মুভিটি শেষ হয়। দেখো পাপ যে করেছে পাপের শাস্তি তো সে পেয়েছে, কিন্তু সব থেকে বড় পয়েন্ট হলো কারোর সাথে কোনো দুর্ঘটনা ঘুরে যাওয়ার পর সে আবার নিজেকে রিকভারি করে তাকে ঘুরে দাঁড়ানোটা সব থেকে বড় প্রশ্ন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।